আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের জন্য আজকের জীববিজ্ঞানের প্রথম ক্লাস। তোমরা নবম শ্রেণীতে অধ্যায় প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত পড়েছ। এখন আমরা দশম অধ্যায় পড়ব। দশম অধ্যায়ের নাম সমন্বয়, কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে কি? কোঅর্ডিনেশন মানে সমন্বয়। তো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা মূলত একটা নিউরন সেলের ছবি। এইটা ইঁদুরের মস্তিষ্কের নিউরন সেল। মানুষের মস্তিষ্কের নিউরন সেল অবশ্য অন্যরকম মনে হয়, সেই জন্য দেয়নি। এখানে কয়েকটা লাইন পড়া আছে, দেখো। আমরা জানি জীবদেহে শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া অবিরাম চলছে। শারীরবৃত্তীয় বিক্রিয়া অবিরাম চলবে। উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি শোষিত হয়। সেই পানি জাইলেম ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায়। পাতায় উদ্ভিদের ফটোসিনথেসিস সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হয়। সেখানে অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেন ছেড়ে দেয় মানবদেহ সেই অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করে মানবদেহ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সেই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ শোষণ করে। এইরকম জীবদের শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া অবিরাম চলছে। এই কাজগুলো একযোগে চলে বলে এই কাজগুলোর মধ্যে সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোঅর্ডিনেশন একযোগে চলে কিভাবে? দেখো, আমরা মানুষেরা বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি। সে অক্সিজেন আমাদের ফুসফুসে যাচ্ছে, ফুসফুসের মাধ্যমে রক্তে প্রবাহিত হচ্ছে এবং রক্ত থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে। সারা দেহের কোষে গিয়ে সেখানে মাইটোকন্ড্রিয়ায় যাচ্ছে। মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয়ে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এছাড়াও যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেই সব পদার্থগুলো রক্তে মিশে যায়। রক্তে মিশে সেগুলো আবার পুরো শরীর প্রবাহিত হয়ে সেই রক্ত পুরো শরীরে সরে গিয়ে কিডনিতে যায়। কিডনিতে ইউরিয়া বা বিভিন্ন বর্জ্য পদার্থ পরিশোধিত হয়। সেই ইউরিয়া মুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। হৃৎপিণ্ড থেকে অলিন্দ নিলয় পথে ফুসফুসে যায়। ফুসফুসে সেখানে কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে পরিশোধিত হয়ে বায়ুতে মিশে যায়। সেই বায়ুতে কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইড নিয়ে তা মূলরম কর্তৃক শোষিত পানি উদ্ভিদের পাতায় পৌঁছায়। সে পাতায় গিয়ে সেটা আবার শক্তি উৎপন্ন করে, অক্সিজেন ত্যাগ করে। এই মধ্যে যে সম্পর্ক, মানে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যেই কার্বন ডাই অক্সাইড প্রাণী ত্যাগ করে, আবার প্রাণী অক্সিজেন গ্রহণ করে, যে অক্সিজেন উদ্ভিদ ত্যাগ করে। এটাকে বলা হচ্ছে এক ধরনের সমন্বয়। এটা কাদের মধ্যে সমন্বয়? এটা হচ্ছে জীবদেহের মধ্যে সমন্বয়। কিভাবে জীবদেহে? উদ্ভিদও একটা জীব, প্রাণীও একটা জীব। এই জীবদেহের মধ্যে সমন্বয়, জীবের মধ্যে সমন্বয়। জীবদেহ কি? জীবদেহ হচ্ছে আমাদের দেহ, উদ্ভিদের দেহ। আমাদের দেহের মধ্যে যে রক্ত ফুসফুসে অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে পুরো শরীরে যায়, আবার পুরো শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বা ইউরিয়া যুক্ত রক্ত নিয়ে বৃক্ক থেকে আবার হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে আসে, সেখানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড বের হয়। এটা হচ্ছে জীবদেহের মধ্যে সমন্বয়। তো তারপরে বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে সমন্বয় না থাকলে, মানে এইরকম যে কোনো সম্পর্ক না থাকলে জীবের জীবনে নানা রকমের অস্বাভাবিকতা দেখা দেয়। অস্বাভাবিকতা কেন দেখা দেবে? কারণ সমন্বয় যদি না থাকে, মানে রক্ত যদি কোষের মধ্যে সম্পর্ক না থাকে, যে সেখানে রাগ করে বললো যে সেখানে যাবে না, সেরকম যদি হয়, তাহলে কিন্তু সেই কোষে শক্তি উৎপন্ন হবে না। সেই কোষে শক্তি উৎপন্ন না হলে আমরা চলতে পারবো না। কিন্তু এরকম সমন্বয় না থাকলে জীবের জীবনে নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। উদ্ভিদ দেহের বিভিন্ন কাজ, যেমন
প্রজনন প্রজনন মানে কি? শুক্রাশয় এবং ডিম্বাশয়। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন হওয়ার প্রক্রিয়া। সুপ্ত অবস্থা মানে একটি নির্দিষ্ট অবস্থা। অঙ্কুরোদম, বীজ থেকে যে চারা উৎপন্ন হয় এই প্রক্রিয়াটা হচ্ছে অঙ্কুরোদম। বিপাক মানে খাবার খাওয়া। উদ্ভিদ অবশ্য খাবার খায় না, কিন্তু তার খাবার যে পানিতে মিশ্রিত খনিজ লবণ উদ্ভিদের পাতায় যে খাদ্য উৎপন্ন হয় এটাই। বৃদ্ধি মানে বেড়ে ওঠা, উদ্ভিদ কত বড় হবে কত ছোট সেটা। চলন, উদ্ভিদ চলাচল করতে পারে না, সেক্ষেত্রে এখানে চলন অর্থ হচ্ছে উদ্ভিদ যে বৃদ্ধি হয়, বড় হয়, ডালপালা ছড়িয়ে দেয়, পাতা ঝরে পড়ে, আবার পাতা গজায়, এটা হচ্ছে এই ক্ষেত্রে চলন ইত্যাদি। সকল শরীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে এক ধরনের সমন্বয় লক্ষ্য করে। তাহলে উদ্ভিদের কয়টা বিষয়ের ক্ষেত্রে সমন্বয় লক্ষ্য করা যায়? প্রজনন, সুপ্তাবস্থা, অঙ্কুরোদম, বিপাক, বৃদ্ধি, চলন। কয়টা অবস্থা? 6টা অবস্থা। তাহলে এদের মধ্যে কি রয়েছে? এদের মধ্যে আছে সমন্বয়, কোঅর্ডিনেশন রয়েছে। মানবদেহেও তেমনই বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় রয়েছে। মানবদেহে কী কী সমন্বয় রয়েছে এখানে দেওয়া আছে। উদাহরণ দেওয়ার জন্য স্নায়ুতন্ত্র এবং হরমোনের সমন্বয়ের কথা বলা যায়। স্নায়ুতন্ত্রটা কি? মানবদেহের মস্তিষ্কের যে নিউরন রয়েছে, নিউরন সেল রয়েছে, যেখানে শরীরে বিভিন্ন উদ্দীপনা সৃষ্টি হয় এবং সেই অনুযায়ী কাজ করে, সেটা যে নিউরন তন্ত্র রয়েছে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। আর হরমোন কি? হরমোন হচ্ছে মানবদেহে অনেক কয়টা গ্রন্থি রয়েছে, অনেক এইসব গ্রন্থি নালীবিহীন। এই নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এক ধরনের রস, এই রসকেই বলা হচ্ছে হরমোন। এদের সমন্বয়ের কথা বলা যায়। কিন্তু মানবদেহে কি শুধু এই দুটোর মধ্যে সমন্বয় হয়? না, মানবদেহে অনেক ধরনের সমন্বয় হয়। এই অধ্যায়ে উদ্ভিদ ও মানবদেহে সংঘটিত বিভিন্ন সমন্বয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন এক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা প্রশ্ন হয়তো হতে পারে। এখানে স্নায়ুতন্ত্র হরমোনের সমন্বয়, এখানে মানবদেহে কি কোন কোন এর সমন্বয় হতে পারে? স্নায়ুতন্ত্র এবং হরমোনের। আর উদ্ভিদের শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কি কি? প্রজনন, সুপ্তাবস্থা, অঙ্কুরোদম, বিপাক, বৃদ্ধি, চলন। আর জীবের শরীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া অবিরাম চলছে, কাজগুলো একযোগে চলে বলে এগুলোর মধ্যে কি লক্ষ্য করা যায়? কোঅর্ডিনেশন বা সমন্বয় লক্ষ্য করা যায়। এখন আমরা পড়ব। আচ্ছা, এখানে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? এসব না পড়াই উচিত, মানে না পড়লেও হয়। যাই হোক, আমরা 10.1 উদ্ভিদের সমন্বয়ে চলে যাই। এখানে 10.1 বলা হচ্ছে উদ্ভিদের সমন্বয়। তার মানে আমরা প্রথমে পড়ব উদ্ভিদ সম্পর্কে। উদ্ভিদের মধ্যে কিভাবে সমন্বয় ঘটে দেখো। 10.1 উদ্ভিদের সমন্বয়। প্রাণীর মতো উদ্ভিদের প্রতিটি কোষেও বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যক্রম একযোগে এবং প্রতিনিয়ত চলতে থাকে। এই কাজগুলো একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এ কারণে উদ্ভিদ জীবনে বিভিন্ন শারীরবৃত্তীয় কর্মকাণ্ডের সমন্বয় অপরিহার্য। তাহলে এখানে উদ্ভিদ জীবনে শারীরবৃত্তীয় কর্মকাণ্ডে কোনটি অপরিহার্য? সমন্বয় বা কোঅর্ডিনেশন অপরিহার্য। এ সমন্বয় না থাকলে উদ্ভিদ জীবনে বিভিন্ন রকমের অস্বাভাবিকতা দেখা দেয়। কোনটি না থাকলে? সমন্বয় না থাকলে, সিম্পল। তারপরে একটি উদ্ভিদের জীবনকালে সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবনচক্রের পর্যায়গুলো, যেমন অঙ্কুরোদম, বৃদ্ধি ও বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, পূর্ণতা, সুপ্তাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এখানে কি কি আছে? উদ্ভিদের জীবনকালের সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবনচক্রের পর্যায়গুলো। এখানে উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো কি? অঙ্কুরোদম মানে প্রথমে একটা বীজ অঙ্কুরিত হলো, মানে সেটা ভেঙে
বীজ ভেঙে চারা উৎপন্ন হলো, এটা হচ্ছে অঙ্কুরোদ্গম। প্রথমে কিন্তু আগে উদ্ভিদ অঙ্কুরোদ্গম হয়ে চারা উৎপন্ন হয়, উদ্ভিদের চারা হয়, তারপরে কী হয়, বৃদ্ধি ও বিকাশ হয়, মানে উদ্ভিদ বড় হতে থাকে, সেটা হচ্ছে বৃদ্ধি। বিকাশ মানে পাতা ছড়িয়ে দেয়, এটা বৃদ্ধি ও বিকাশ। তারপরে উদ্ভিদ জীবনের সাথে কি ঘটে, তারপরে সে ফুল ফোটায়, পুষ্পায়ন হয়। এখানে দেয়নি প্রজনন, কারণ ভিন্ন জাতি একটি প্রাণী মৌমাছি এই ফুলে পরাগায়ন করে, সেই পরাগায়ন হচ্ছে প্রজনন, উদ্ভিদের প্রজনন। সেই প্রজননের পুষ্পায়নে ফুলে প্রজনন হয়ে সেখান থেকে ফল সৃষ্টি হয়। ফল সৃষ্টি হওয়ার পরে সেটা একটা একটি উদ্ভিদে পূর্ণতা লাভ করে। তারপরে সুপ্ত অবস্থা কি, বাড়তে বাড়তে উদ্ভিদ এক সময় একটি নির্দিষ্ট অবস্থানে চলে যায়। মানবদেহের ক্ষেত্রে যেমন স্বাভাবিক বয়স, যেটাকে বলা হচ্ছে মানবদেহের একটি স্বাভাবিক অবস্থা, সেই উদ্ভিদের স্বাভাবিক অবস্থাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা। তারপরে উদ্ভিদ আরও বৃদ্ধি পেতে পেতে বয়বৃদ্ধ হয়ে একসময় মারা যায়। এই রকম কয়েকটি জীবনচক্রর পর্যায় ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এসব কিন্তু একটা নিয়ম মেনে চলে, মানে প্রথমে বীজ থেকে চারা উৎপন্ন হলো, তারপরে বৃদ্ধি বিকাশ হলো, তারপরে পুষ্পায়ন হলো, তারপরে ফল সৃষ্টি হলো, তারপরে সে পূর্ণতা লাভ করলো এবং সুপ্তাবস্থা উৎপন্ন হলো, তারপর মারা গেল। এখানে কিন্তু আগে পূর্ণতা লাভ করে না, তারপর অঙ্কুরোদ্গমীয় হয় না, তারপরে বৃদ্ধি বিকাশ, তারপরে পুষ্পায়ন হয় না, এরকম কিন্তু বিশৃঙ্খলা হয় না, এগুলো হয় সুশৃঙ্খল নিয়মভাবে। এসব কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবগুলো গুরুত্ব লক্ষ্য করা যায়। এখানে কোন দুই প্রভাবক লক্ষ্য করা যায়, আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক। তোমরা গ্যাসীয় বিনিময় অধ্যায় পড়েছিলে উদ্ভিদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ কয়েকটি প্রভাবকের প্রয়োজন। এই আবহাওয়া এবং জলবায়ুজনিত প্রভাবক এগুলো কিন্তু বাহ্যিক প্রভাবক। এই বাহ্যিক দুই প্রভাবক গুরুত্ব লক্ষ্য করা যায়। তাহলে এখানে প্রশ্ন, উদ্ভিদের কোন দুইটি প্রভাবক গুরুত্ব লক্ষ্য করা যায়, আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক। তারপরে উদ্ভিদের বৃদ্ধি এবং চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো প্রকৃতপক্ষে অত্যন্ত জটিল এবং চলমান। উদ্ভিদের বৃদ্ধি এবং চলন মানে সে যে বেড়ে উঠলো, এবং চলন ডালপালা ছড়ানো, পাতা সৃষ্টি, পাতা ঝরে পড়া, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো প্রকৃতপক্ষে অত্যন্ত জটিল এবং চলমান। এখানে জটিল, এরা মানুষের মতো বৃদ্ধি হয় না, চলতেও পারে না, এদের ক্ষেত্রে এগুলো জটিল সেটা, এবং চলমান, চলতেই থাকে। মানুষের ক্ষেত্রে মানুষ এক সময় খুবই লম্বা হতে থাকে, আবার থেমে যায়, আবার ধীরে ধীরে লম্বা হয়। তা সত্ত্বেও এই কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হয়। উদ্ভিদের ক্ষেত্রে সব কিছুই সুশৃঙ্খল এবং বিশেষ নিয়মে উৎপন্ন হয়, আর মানুষের ক্ষেত্রেও সুশৃঙ্খল বিশেষ স্বাভাবিক নিয়মেই সম্পন্ন হয়। কারণ মানুষ প্রথমে জন্মগ্রহণ করে, তারপর হাঁটতে শিখে, কথা বলতে শিখে, তারপরে কী করে বৃদ্ধি হতে থাকে। বয়সের এক সময়, মানে প্রায় 14 থেকে 15 বছর বয়সের সময় মানুষ বেশি লম্বা হতে থাকে, তারপরে আবার স্বাভাবিক নিয়মেই লম্বা হতে থাকে, মেনে সম্পন্ন হয়। একটি কাজ কোনোভাবেই অন্য কাজকে বাধা প্রদান করে না, মানে উদ্ভিদ যে অঙ্কুরোদ্গম করছে, এই অঙ্কুরোদ্গমের ফলে যে তার পূর্ণতা লাভ হবে না, এরকমটা নয়, মানে একটি কাজ অন্য আরেকটা কাজের সাথে কোনোভাবেই বাধা দিতে পারে না। লক্ষ কোটি বছরের বিবর্তনের মাধ্যমে এমন সূক্ষ্ম সমন্বয় অর্জিত হয়েছে। অনেক দিন ধরে এই কাজগুলো চলার কারণে একসময় লক্ষ কোটি বছর বিবর্তনের মাধ্যমে এই সূক্ষ্ম সমন্বয়, মানে এই সম্পর্কটা গড়ে উঠেছে। তারপর কি দেখো 10.1.1 ফাইটোহরমোন। আমরা আগে বলেছি হরমোন হচ্ছে এক ধরনের নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস। ফাইটোহরমোনটা কি দেখো, এটা মূলত উদ্ভিদের হরমোন।
যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদেই উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বা প্রাণরস বলে। উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন বলা হয়। এখন এখানে দেখো আন্ডারলাইন করে দিয়েছি, যে জৈব রাসায়নিক পদার্থ মানে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদ থেকে উৎপন্ন হয়। এই জৈব রাসায়নিক পদার্থ কিন্তু উদ্ভিদ থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ দিয়ে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ ঘটায়, মানে উদ্ভিদ যে বড় হবে, এই বড় হওয়া এবং বিকাশ হওয়া মানে পাতা ছড়িয়ে দেওয়া, ডালপালা ছড়িয়ে দেওয়া, ফুল ফুটানো, এইসব কাজের ক্ষেত্রে উদ্ভিদের যেই রাসায়নিক পদার্থ কাজ করে এবং বিভিন্ন অঙ্গ সৃষ্টি করে, যেমন নেন্টিসেল, তারপরে মূলরম, পাতা, পত্ররন্ধ্র এগুলো সৃষ্টি করে ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বা প্রাণরস বলে। হরমোনের আরেক নাম কী? তাহলে হরমোনের আরেক নাম প্রাণরস। বা এখানে প্রশ্ন থাকতে পারে উদ্ভিদের প্রাণরস কি? যদি কি থাকে তাহলে উদ্ভিদের প্রাণরস হলো ফাইটোহরমোন। উদ্ভিদের প্রাণরস কি? ফাইটোহরমোন। উদ্ভিদ হরমোনকে কি বলা হয়? ফাইটোহরমোন বলা হয়। আর যদি থাকে উদ্ভিদ হরমোন কাকে বলে, তাহলে এখানে দিতে হবে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে উদ্ভিদের হরমোন বা প্রাণরস বলে। উদ্ভিদের হরমোনকে ফাইটোহরমোন বলা হয়। এতটুকু। কেউ কেউ ফাইটোহরমোনকে উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু, প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স হিসেবেও আখ্যায়িত করেছেন। তাহলে ফাইটোহরমোনকে কি বলা হয়? উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু, প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স হিসেবে আখ্যায়িত করেছেন। অধিকাংশ বিজ্ঞানীদের মতে যে রাসায়নিক বস্তুটি কোষের উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে হরমোন। তাহলে অধিকাংশ বিজ্ঞানীদের মতে কি, যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়, যার উৎপত্তি স্থল হচ্ছে এখানে কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে মানে কোষ থেকে বাহিত হয়ে বলতে বোঝাচ্ছে পরিবাহিত হয়ে চলাচল করে দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের বোঝাচ্ছে যে, মনে করো এখানে উৎপন্ন হলো, এখানে সেই রাসায়নিক বস্তুটি উৎপন্ন হলো, এখানে কোষে উৎপন্ন হলো, হয়ে পরিবাহিত হয়ে সে এখানে পৌঁছালো। এইটা যে অনেক দূরে, এটাকে বোঝাচ্ছে দূরবর্তী কোষ। এখানে কোষ, আবার যদি অনেকগুলো কোষ থাকে সেটাকে বলা হচ্ছে কোষপুঞ্জের কার্যাবলী মানে কোষের যে মাইটোসিস মিয়োসিস প্রক্রিয়া হয়, মানে উদ্ভিদের বিভাজন বা অন্য ধরনের কার্যক্রম যে হয় সেগুলো নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে হরমোন। তাহলে অধিকাংশ বিজ্ঞানীদের মতে কি, যে রাসায়নিক বস্তুটি কোষের উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে হরমোন। সেটি কি? হরমোন। উদ্ভিদের হরমোনকে কি বলে? ফাইটোহরমোন। এখন অধিকাংশ বিজ্ঞানীদের মতে বুঝতে হয় কোনো সমস্যা নাই। উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে পারে। তাহলে কার প্রতিটি কোষে হরমোন উৎপন্ন করতে পারে? উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে পারে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে এরকমটা হয় না। এরা কোনো পুষ্টি দ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়ে উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে কারা কোনো পুষ্টিদ্রব্য নয়? হরমোন কোনো পুষ্টিদ্রব্য নয়। যেমন এখানে কয়েকটা উদ্ভিদের হরমোনের নাম দেওয়া আছে, মানে ফাইটোহরমোনের নাম দেওয়া আছে। দেখো, যেমন অ্যাক্সিন, যেমন কি প্রথমে অ্যাক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবিসিসিক অ্যাসিড,
ইথানিল। কি কি? অ্যাক্সিন, প্রথমে কি অ্যাক্সিন, তারপর জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবিসিসিক অ্যাসিড, ইথানিল। মুখস্থ করো। অ্যাক্সিন এক নাম্বার কি অ্যাক্সিন, তারপর জিবেরেলিন, দুই নাম্বার জিবেরেলিন, তারপর সাইটোকাইনিন, 3 নাম্বার সাইটোকাইলিন, 4 নাম্বার অ্যাবিসিসিক অ্যাসিড, 4 নাম্বার অ্যাবিসিসিক অ্যাসিড, 5 নাম্বার ইথালিন। তাহলে উদ্ভিদের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, মানে উদ্ভিদের ফাইটোহরমোনের উদাহরণ দাও। যদি প্রশ্ন থাকে উদ্ভিদের ফাইটোহরমোনের উদাহরণ দাও, তাহলে ফাইটোহরমোন কি কি? 1 নাম্বার অ্যাক্সিন, 2 নাম্বার জিবেরেলিন, 3 নাম্বার সাইটোকাইনিন, 4 নাম্বার অ্যাবিসিসিক অ্যাসিড, 5 নাম্বার ইথিনিল, 5 নাম্বার ইথিনিল। আবার বলো। 1 নাম্বার অ্যাক্সিন, 1 নাম্বার হরমোনের নাম কি? অ্যাক্সিন। 2 নাম্বার হরমোনের নাম কি? জিবেরেলিন, 2 নাম্বার হরমোন জিবেরেলিন। 3 নাম্বার ফাইটোহরমোন সাইটোকাইনিন। 4 নাম্বার ফাইটোহরমোন অ্যাবিসিসিক অ্যাসিড। এটা কিন্তু এক ধরনের অ্যাসিড, অ্যাবিসিসিক অ্যাসিড। এটা অ্যাসিড হলেও হরমোন। কি হরমোন? ফাইটোহরমোন। 5 নাম্বারটা কি? 5 নাম্বার ইথিলিন। তারপরে এটা এভাবে মুখস্থ, আশা করি আমার সাথে পড়লে বলে এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। উল্লেখিত এসব হরমোন ছাড়াও উদ্ভিদের আরও কিছু হরমোন রয়েছে যাদের আলাদা করা বা শনাক্ত করা যায়নি। এদের পস্টুলেটেড হরমোন বলে। পস্টুলেটেড হরমোন কাকে বলে? উল্লেখিত এসব হরমোন ছাড়াও উদ্ভিদের আরও কিছু হরমোন রয়েছে যাদের আলাদা করা বা শনাক্ত করা যায়নি। এদের পস্টুলেটেড হরমোন বলে। তাহলে উদ্ভিদের হরমোন কয়টি হলো? 6টি। উদ্ভিদের 6টি হরমোন কি কি? 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে কি? 1 নাম্বার কি? ও অ্যাক্সিন। 1 নাম্বার অ্যাক্সিন, 2 নাম্বার জিবেরেলিন, 3 নাম্বার সাইটোকাইনিন, 4 নাম্বার সাইটোকাইনিনের পরে 4 নাম্বার কি? অ্যাবিসিসিক অ্যাসিড। 5 নাম্বার ইথিলিন। 6 নাম্বার কি? পস্টুলেটেড হরমোন। তবে পস্টুলেটেড হরমোন আলাদাভাবে শনাক্ত করা বা আলাদা করা হয়নি, বরং এটি আরও উদ্ভিদের উল্লেখিত 5টি হরমোন ব্যতীত আরও কিছু হরমোন। এরা প্রধানত উদ্ভিদের ফুল বা জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে। তাহলে হরমোন কিসে সাহায্য করে? উদ্ভিদের ফুল বা জনন সংশ্লিষ্ট অঙ্গ বিকাশে সাহায্য করে। এদের মধ্যে কি থাকে? ফ্লোরিজেন এবং ভার্নালিন প্রধান। এদের মধ্যে বলতে এখানে বোঝাচ্ছে উদ্ভিদের যে ফুল এবং জনন সংশ্লিষ্ট অঙ্গ বিকাশে সাহায্য করে। এদের মধ্যে ফ্লোরিজেন এবং ভার্নালিন প্রধান। মানে উদ্ভিদের ফ্লোরিজেন এবং ভার্নালিন অঙ্গের বিকাশের জন্য উদ্ভিদের এই 6টি হরমোন কাজ করে। ধারণা করা হয় ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়। ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। না, তাহলে এই ফ্লোরিজেন আর ভার্নালিনও হয়তো এক ধরনের হরমোন।
ফ্লোরিজেন তাহলে কোথায় উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়। এবং সেটা কোথায় স্থানান্তরিত হয়? সেটা পত্র মূলে স্থানান্তরিত হয়। তাহলে পরে আমরা যেটা পেলাম সেটা কি ফ্লোরিজেন এবং ভার্নালিন। ফ্লোরিজেন এবং ভার্নালিন। ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? ফ্লোরিজেন উৎপন্ন হয় পাতায়। কোথায় স্থানান্তরিত হয়? পত্র মূলে স্থানান্তরিত হয়। এবং তার কাজ কি? পত্র মুকুলকে পুষ্প মুকুলে রূপান্তরিত করা, মানে পত্র মুকুলকে পুষ্প মুকুলে রূপান্তরিত করা। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কি? ফ্লোরিজেন। ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। নিচে প্রধান ফাইটো হরমোনগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রথমে কি? অ্যাক্সিন। এক নম্বরে কি? অ্যাক্সিন। অ্যাক্সিনের পরে কি? জিবেরিলিন। প্রথমে অ্যাক্সিন, তারপরে জিবেরিলিন, তারপরে সাইটোকাইনিন, তারপর সাইটোকাইলিন, তারপরে ইথিলিন। এখানে 4টি হরমোন দেওয়া আছে, কিন্তু আমরা পড়েছি কয়টা? 6টা। প্রধানত 5টি, কিন্তু পরবর্তীতে আরও একটি যুক্ত। আসলে ওই একটা কি? উদ্ভিদের যে আলাদাভাবে আরও কয়েকটা হরমোন রয়েছে সেগুলো শনাক্ত করা জানি, সেগুলোর নাম দেওয়া হয়েছে কি? পস্টুলেটেড হরমোন। পস্টুলেটেড হরমোন। প্রথমে আমরা পড়ি অ্যাক্সিন। চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। তাহলে অ্যাক্সিনকে আবিষ্কার করেন চার্লস ডারউইন, প্রথম আবিষ্কার করেন, যাকে কোল এবং হ্যাগেনস্লিন্ট, এটার পুরোটাই নাম হ্যাগেনস্লিন্ট এবং কোল, পরবর্তীতে অ্যাক্সিন নামে অভিহিত করেন। তাহলে অ্যাক্সিন নামে অভিহিত করে কে? কোল এবং হ্যাগেনস্লিন্ট। অ্যাক্সিন আবিষ্কার করে কে? সর্বপ্রথম আবিষ্কার করেন চার্লস ডারউইন। অ্যাক্সিন আবিষ্কার করে কে? চার্লস ডারউইন। এবং কে একে অ্যাক্সিন নামকরণ করে? একে নামকরণ করে কোল এবং হ্যাগেনস্লিন্ট কি নামে অভিহিত করে? অ্যাক্সিন। তারপরে চার্লস ডারউইন উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণী কোলেপ্টাইলসের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। তাহলে কোলেপ্টাইলসের উপর কোন প্রভাব লক্ষ্য করা যায়? আলোর প্রভাব লক্ষ্য করা যায়। উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর কোনটির প্রভাব লক্ষ্য করা যায়? আলোর প্রভাব লক্ষ্য করা যায়। যখন আলো বাঁকাভাবে এই এক দিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায়। তাহলে ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায় কখন? যখন আলো বাঁকাভাবে একদিকে লাগে তখন। অথচ অন্ধকারে এটি খারাপভাবে বৃদ্ধি পায়। কখন এটি খারাপভাবে বৃদ্ধি পায়? অন্ধকারে এটি খারাপভাবে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে ভ্রূণমুকুল আবরণী অগ্রভাগে অবস্থিত। ভ্রূণমুকুল আবরণীর অবস্থান কোথায়? অগ্রভাগে। উদ্ভিদের অগ্রভাগে মানে সামনের দিকে এক ধরনের রাসায়নিক পদার্থ এর জন্য দায়ী। ওই পদার্থটি অ্যাক্সিন নামক হরমোন। তাহলে অ্যাক্সিন নামক হরমোনটা কি? এখানে ভালোভাবে বিস্তারিত দেওয়া আছে। ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত এক ধরনের রাসায়নিক পদার্থ এর জন্য দায়ী। ভ্রূণমুকুল আবরণী কেন কিসের জন্য দায়ী? এখানে যে আলোর উৎসের দিকে বেঁকে যায়, আলোর উৎসের দিকে বেঁকে যাওয়ার জন্য ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত এক ধরনের রাসায়নিক পদার্থ এর জন্য দায়ী, ওর নাম অ্যাক্সিন। তাহলে প্রশ্ন,
ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায় কোন পদার্থের কারণে? কোন পদার্থের কারণে? অ্যাক্সিন নামক পদার্থের কারণে। অ্যাক্সিন প্রয়োগ করা হলে শাখা কলমে মূল গজায়, শাখা কলমে মূল গজায় এবং অকালে ফলের ঝরে পড়া বন্ধ হয়। তাহলে অ্যাক্সিন প্রয়োগ করা হলে কি হয়? শাখা কলমে মূল গজায় এবং অকালে ফলের ঝরে পড়া বন্ধ হয়। উদ্ভিদ কোষে অ্যাক্সিনের পরিবহন নিম্নমুখীভাবে হয়। উদ্ভিদ কোষে অ্যাক্সিন পরিবহন কিভাবে হয়? নিম্নমুখীভাবে হয়। অ্যাক্সিনের প্রভাবে অভিস্রবণ এবং শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়। অভিস্রবণ আর শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায় কোনটির প্রভাবে? অ্যাক্সিনের প্রভাবে। বীজহীন ফল উৎপাদনেও এর ব্যবহার রয়েছে। বীজহীন ফল উৎপাদনের ব্যবহার রয়েছে। বীজহীন ফল উৎপন্ন হয় কোনটি কোনটি? যেমন আনারস, আনারসের ক্ষেত্রে বীজ হয় না। এরকম বীজহীন ফল উৎপাদনেও অ্যাক্সিন ব্যবহার রয়েছে। অ্যাক্সিন প্রকৃতপক্ষে একটি হরমোন নয়। অ্যাক্সিন প্রকৃতপক্ষে একটি হরমোন নয়, এটি বেশ কিছু ফাইটোহরমোনের একটি সাধারণ নাম বা শ্রেণী, যারা সবাই কোনো না কোনোভাবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণের সাথে জড়িত। যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড NAA। তাহলে এই অ্যাক্সিন কয়টি? অ্যাক্সিন বেশ কিছু ফাইটোহরমোনের একটি সাধারণ নাম। তাহলে সেই সব ফাইটোহরমোন কি কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA, IAA এর পূর্ণরূপ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপরে তারা কি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এক নাম্বারটা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 2 নাম্বার ইন্ডোল বিউটারিক অ্যাসিড। 3 নাম্বার ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাক্সিন প্রকৃতপক্ষে কি নয়? অ্যাক্সিন মূলত প্রকৃতপক্ষে একটি হরমোন নয়। তাহলে কি? অ্যাক্সিন বেশ কিছু ফাইটোহরমোনের একটি সাধারণ নাম। এই বেশ কিছু ফাইটোহরমোন কি কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ কি? IAA, IAA এর পূর্ণরূপ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 2 নাম্বারটা কি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ কি? IBA, IBA এর পূর্ণরূপ কি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এবং 3 নাম্বারটা কি? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ কি? NAA, NAA এর পূর্ণরূপ কি? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। আশা করি সব মুখস্থ হয়ে গেছে। এইখানে আমাদের অ্যাক্সিন কমপ্লিট। এখন আমরা পড়ব জিবেরেলিন। 2 নাম্বার জিবেরেলিন। ধানের বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক যা ধান গাছের অতিবৃদ্ধি ঘটায়। অতিবৃদ্ধি বলতে বোঝাচ্ছে যে ধান গাছ যে পর্যন্ত বৃদ্ধি হওয়ার কথা তার থেকেও বেশি বেড়ে গেছে, এটা হচ্ছে অতিবৃদ্ধি, ধান গাছের অতিবৃদ্ধি। তাহলে ধানের কোন রোগের জন্য অতিবৃদ্ধি হয় ধান গাছের? বাকানি রোগের জীবাণু। বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক। বাকানি রোগের জীবাণু কি? এক ধরনের ছত্রাক। কোন রোগ? ধানের বাকানি রোগ। এই ছত্রাক থেকে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিষ্কাশিত হয়, যার প্রভাবে এরকম অতিবৃদ্ধি হয়ে থাকে। এই পদার্থটি জিবেরেলিন। জিবেরেলিন কি? যে বাকানি রোগের ছত্রাক
বাকানি রোগের ছত্রাক এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিষ্কাশিত হয়, যার প্রভাবে ধান গাছের অতিবৃদ্ধি হয়ে থাকে। এই পদার্থটির নাম জিবেরেলিন। অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের পাকা বীজে থাকে, তবে চারাগাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলেও এটা দেখা যায়। তাহলে জিবেরেলিন উদ্ভিদের কোথায় কোথায় থাকে? পাকা বীজে থাকে, তবে চারা গাছেও, বীজপত্র এবং পত্রের বহিষ্ণ অঞ্চলেও দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বেড়ে যায়, যার কারণে উদ্ভিদের কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। তাহলে জিবেরেলিনের কারণে কোনটির অতিবৃদ্ধি ঘটে? উদ্ভিদের কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। তারপর দেখো, এর জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়ে যায়। ফুল ফোটাতে বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে অঙ্কুরোদ্গমে এটি কার্যকর রয়েছে। তাহলে উদ্ভিদের অধিক বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী? জিবেরেলিন। উদ্ভিদের অধিক বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী? জিবেরেলিন। এই পর্যন্ত আমাদের জিবেরেলিন কমপ্লিট। জিবেরেলিন এবং অ্যাক্সিন আমরা পড়েছি, এখন আমরা পড়ব সাইটোকাইলিন। এই ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোনটি ফল, শস্য এবং ডাবের পানিতে পাওয়া যায়। ফল, শস্য, ডাবের পানিতে কি পাওয়া যায়? সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? ফল, শস্য এবং ডাবের পানিতে। কোনো উদ্ভিদের মূলেও এদের পাওয়া যায়, আবার কোথাও পাওয়া যায় কোনো উদ্ভিদের মূলেও এদের পাওয়া যায়। সাধারণতভাবে এটি বিভিন্ন ঘনত্বের অ্যাক্সিনের সাথে যুক্ত হয়ে কোষ বিভাজনকে উদ্দীপিত করে। এছাড়া কোষ বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে, বার্ধক্য বিলম্বিতকরণে এ হরমোন ভূমিকা পালন করে। তাহলে এই হরমোনের কাজ কি? কোষ বিভাজনকে উদ্দীপ্ত করা, 2 নাম্বার কোষ বৃদ্ধি করা, 3 নাম্বার অঙ্গের বিকাশ সাধন, 4 নাম্বার বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণ এবং 5 নাম্বার বার্ধক্য বিলম্বিতকরণ। এই কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষের সাইটোকাইনেসিস ঘটে। কোষের সাইটোকাইনেসিস কি? ওই যে উদ্ভিদ কোষের যেই নিউক্লিয়াসগুলো দুটি প্রান্তের দিকে ছড়িয়ে যায়, আমরা ওই মাইটোসিস কোষ বিভাজনে পড়েছিলাম, আমার মনে নেই সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের দুটি ধাপ, সাইটোকাইনেসিস আর একটা কি, আরেকটা কোষ বিভাজনের আগে যেই বিশ্রাম নেওয়ার সময় সেটি, আর উদ্ভিদ বিকাশ করার বিভাজনের সময়, এই দুটি। তারপরে এখন আমরা পড়ব ইথানিল। এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। তাহলে কোন হরমোন গ্যাসীয় পদার্থ? ইথানিল। এটি ফল পাকাতে সাহায্য করে কোনটি? ইথানিল। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। তাহলে ইথানিল কোথায় দেখা যায়? ফল, ফুল, পাতা এবং মূলে দেখা যায়। ইথানিল বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। ইথানিল কি করে? বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। তাহলে ইথানিলের কাজ কি? বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করা, 3 নাম্বার ফল ও ফুল সৃষ্টির সূচনা করা। এইখানে 4টা কাজ।
ইথানিল পাতা ও ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। তাহলে ইথানিল আরও কাজ কি? পাতা, ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করা। কৃত্রিম উপায়ে ফল পাকাতে এদের ব্যবহার করা হয়। তাহলে কৃত্রিম উপায়ে ফল পাকাতে কিসের ব্যবহার করা হয়? ইথানিলের। এখন হরমোন ব্যবহার পরই এখন আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখে দিই, যদিও এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রতি লাইন বাই লাইন প্রশ্ন। পরে দেখে দিচ্ছি, আগে আমরা 10.1 পুরোটাই পড়া শেষ করি। এখন আমরা পড়ব হরমোনের ব্যবহার। ফাইটো হরমোনের ব্যবহার। হরমোনের ব্যবহার: এক জিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। তাহলে শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে কোনগুলো? ফাইটো হরমোন, এক জিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের একজিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এখানে এর সংকেত কি? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IAA নামক এক ধরনের একজিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায় কোনটির সাহায্যে? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সাহায্যে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি? এক ধরনের একজিন। ফলে কেলাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণ হয়। তাহলে ক্ষতস্থান পূরণ করতে কোনটির প্রয়োজন? IAA বা একজিন নামক এক ধরনের হরমোনের, একজিন নামক এক ধরনের ফাইটো হরমোনের কারণে ক্ষতস্থান পূরণ হয়। কিভাবে পূরণ হয়? এখান থেকে দিবে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের একজিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে কেলাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণ হয়। একজিন প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা হয়। ফলের মোচন বিলম্বিত করা হয় কোনটির সাহায্যে? একজিনের সাহায্যে। বীজহীন ফল উৎপাদনেও একজিন ও জিবারেলিনের ব্যবহার রয়েছে। তাহলে বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে কোনটি ব্যবহার রয়েছে? একজিন এবং জিবেরেলিন। এখন দেখো বৃদ্ধি গ্রোথ। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো এবং উষ্ণতার প্রভাব লক্ষণীয়। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বিকাশের ক্ষেত্রে কোনটির প্রভাব লক্ষণীয়? আলো এবং উষ্ণতার। এর ফলে উদ্ভিদ বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি হয়। এর ফলে কি হয়? বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে। বিভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে। আলোর উপস্থিতিতে সম্ভবত একজিন হরমোন নিঃসৃত হয়। তাহলে আলোর উপস্থিতিতে কোন হরমোন নিঃসৃত হয়? একজিন হরমোন নিঃসৃত হয়। ফলে অন্ধকারের দিকে একজিনের ঘনত্ব বাড়ে। একজিনের ঘনত্ব বাড়ে কেন? অন্ধকারের সময় একজিন বের হতে পারে না, ফলে এর ঘনত্ব বেড়ে যায় এবং যখন আলো উপস্থিত হয় তখন সেটা হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, আর কাজ করতে পারে না। কিন্তু অন্ধকারের সময় একজিন কাজ করতে পারে, ফলে তার ঘনত্ব বেড়ে যায়। সিম্পল। বিজ্ঞানীদের মতে আলোর দিকে থাকা একজিন অন্ধকারের দিকে চলে যায়। আলোর দিকে থাকা একজিন অন্ধকারের দিকে যায়, যেমন সূর্য এবং পৃথিবী। আচ্ছা, উদাহরণ নাই দিই। আলো পড়লে যেমন ছায়া হয়, সেই রকম অন্ধকারের দিকে একজিন চলে যায়, ফলে সেদিকে বৃদ্ধি বেশি হয়। মানে মনে করো এখানে হচ্ছে একটা উদ্ভিদ। এখন এখানে সূর্যের আলো এই সাইডে পড়েছে, তাহলে উদ্ভিদের ছায়া হবে এই সাইডে। এখানে আলোর উপস্থিতিতে
এপাশে আলোর উপস্থিতিতে এক জিন এখানে নিষ্ক্রিয়, সুতরাং সে অন্ধকারের দিকে চলে যাবে। অন্ধকার তো এই পাশে, এখানে চলে এসে সেখানে বৃদ্ধি সাধন করবে, এটাই বোঝাচ্ছে এখানে। তারপর ফলে সেদিকে বৃদ্ধি বেশি হয় এবং আলোকিত অংশের বৃদ্ধি ব্যাহত হয়, ফলে উদ্ভিদটি আলোর দিকে বেঁকে বৃদ্ধি পায়। এখানে প্রশ্ন, উদ্ভিদটি আলোর দিকে বেঁকে বৃদ্ধি পায় কেন? তাহলে এখান থেকে দিবে যে বিজ্ঞানীদের মতে আলোর দিকে থাকা একজন অন্ধকারের দিকে চলে যায়, ফলে সেদিকে বৃদ্ধি বেশি হয় এবং আলোকিত অংশের বৃদ্ধি ব্যাহত হয়, কাজে উদ্ভিদটি আলোর দিকে বেঁকে বৃদ্ধি পায়। আরও দিলে এখান থেকে দিতে পারো, একজন হরমোন নিষ্ক্রিয় হয়ে পড়ে কখন? আলোর উপস্থিতিতে একজিন হরমোন নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে অন্ধকারের দিকে অক্সিজেনের ঘনত্ব বাড়ে। তারপরে ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ ও অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। কোনটি অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে? ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ড। একে অভিকর্ষ উপলব্ধি বলে। কাকে জিওপারসেপশন অভিকর্ষ উপলব্ধি কাকে বলে? ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ মানে সামনের অংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে, একে অভিকর্ষ উপলব্ধি জিওপারসেপশন বলে। অভিকর্ষের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয় এবং এদের চাপ পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে, ফলে অভিকর্ষণীয় চলন দেখা দেয়। অভিকর্ষণীয় চলন কখন দেখা যায়? অভিকর্ষণের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়, এদের চাপ পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে, এর ফলে অভিকর্ষীয় চলন দেখা যায়। অনেক উদ্ভিদের পুষ্পন ফুল প্রস্ফুটন ফুটে যাওয়ার দিনের দৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। তাহলে উদ্ভিদের ফুল ফোটার উপর কোনটি নির্ভরশীল? দিনের দৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। যেমন চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, দীর্ঘ আলোক ওইসব উদ্ভিদে পুষ্প উৎপাদনে ব্যাহত ঘটায়। উদ্ভিদে আলো অন্ধকারের এই ছন্দ এক ধরনের জৈবিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লকের উদাহরণ। তাহলে বায়োলজিক্যাল ক্লক জৈবিক ঘড়ির একটি উদাহরণ কি? উদ্ভিদে আলো অন্ধকারের এক ছন্দ। যেমন চন্দ্রমল্লিকার একটি ছোট দিনের উদ্ভিদ, দীর্ঘ আলোক ওইসব উদ্ভিদের পুষ্পোদ্গমনে ব্যাহত হয়। তাহলে দীর্ঘ আলোকে কোনটি রয়েছে? সূর্যমুখী ফুল, এটি দীর্ঘ আলোতে হয় আবার কম আলোতেও হয়। তারপরে এটি একটি বায়োলজিক্যাল ঘড়ির উদাহরণ, বায়োলজিক্যাল ক্লকের উদাহরণ। উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়। উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। এক নম্বর দেখো, ছোট দিনের উদ্ভিদ, শর্ট ডে প্লান্ট। পুষ্পায়নের দৈনিক গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং চন্দ্রমল্লিকা। তাহলে 12 থেকে 8 ঘন্টা আলো প্রয়োজন হলে এরা ফুল ফুটাতে সক্ষম, এর থেকে বেশি হলে এরা ফুল দিতে পারবে না। 12 থেকে বেশি হলে ফুল ফোটাতে পারে না, আবার 8-এর কম হলেও এরা ফুল ফোটায় না। তারপরে বড় দিনের উদ্ভিদ, লং ডে প্লান্ট। পুষ্পায়নের দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন, মানে এদের আবার 12 থেকে 16 ঘন্টা প্রয়োজন, 12 ঘন্টার থেকেও আরও বেশি প্রয়োজন, 16 ঘন্টা থেকে কম প্রয়োজন। অর্থাৎ এরা 12 ঘন্টার কম আলো হলে এরা ফোটে না,
আবার 16 ঘন্টা থেকে বেশি হলেও এরা ফোটে না, যেমন লেটুস, ঝিঙা। তারপরে সি নাম্বার, আলোক নিরপেক্ষ উদ্ভিদ। আলোক নিরপেক্ষ উদ্ভিদ, ডে ন্যাচারাল প্লান্ট। পুষ্পায়নে দিনের আলো কোনো প্রভাব ফেলে না, যেমন শশা, সূর্যমুখী। অর্থাৎ সূর্যমুখী ফুলে কোনো আলোর কোনো প্রভাব ফেলে না। আলো সূর্য উঠলো কি উঠলো না, এটার মানে সূর্য তো ওঠেই, সূর্য উঠেছে কিন্তু মেঘ ঢাকা, এরকম হলেও সূর্যমুখীর কোনো কিছুই হয় না, সে ফুটবেই। কিন্তু ছোট দিনের উদ্ভিদ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, লেটুস, ঝিঙা, এদের ক্ষেত্রে আলাদা, এদের আলোর প্রয়োজন হয়। তারপরে তাহলে আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। কি কি? ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ এবং আলোক নিরপেক্ষ উদ্ভিদ। এখন দেখো, উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্পায়নে আলোর মতো তাপ ও শৈত্যের প্রভাব রয়েছে। তাহলে উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্পায়নে আলোর মতো আরও কোনটির প্রভাব রয়েছে? তাপ এবং শৈত্যের। এখানে তাপ মানে হচ্ছে গরম এবং শৈত্য মানে হচ্ছে ঠান্ডা, শীত, এর প্রভাব রয়েছে। দেখা গেছে অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। তাহলে অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য মানে শীত, ঠান্ডা প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ফার্নালাইজেশন বলে। তাহলে কি বল, শৈত্য প্রদানের মানে শীত বা ঠান্ডা প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণকে ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ফার্নালাইজেশন বলে। ফার্নালাইজেশন কাকে বলে? শৈত্য বা শীত বা ঠান্ডা প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ফার্নালাইজেশন বলে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে উষ্ণতার প্রভাব পড়ে। গরমকালে শীতের কম, বা এখানে অন্য কিছু একটা হবে, গম হবে না, শীতের গম শীতের গম, এটা শস্যের নাম, গম। শীতের গম গরমকালে লাগালে ফুল আসতে বহু দেরি হয়, কিন্তু বীজ রোপণের পূর্বে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক প্রস্ফুটন ঘটে। তাহলে শীতকালের গম গরমকালে লাগালে ফুল আসতে দেরি হয় কেন? কারণ এখানে শীত মানে ঠান্ডার প্রয়োজন হয়। কত ডিগ্রি ঠান্ডার প্রয়োজন? 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস শীতের প্রয়োজন হয়। তাহলে দেখো, তাহলে শীতকালের ফসল গরমকালে হয় না কেন? কারণ শীতকালের যে তাপমাত্রা, সেটা শীতকালের শস্যের জন্য উপযোগী, এটা গরমকালে পাওয়া যায় না, সেজন্য শীতকালের ফল বা ফসল গ্রীষ্মকালে ভালো ফলন হয় না। আবার গ্রীষ্মকালের ফসল শীতকালে ভালো হয় না কেন? কারণ গ্রীষ্মকালে যে তাপমাত্রা থাকে সেটা শীতকালে থাকে না, ফলে উদ্ভিদটা তাপমাত্রার প্রভাবের কারণে ভালো মতো ফসল উৎপন্ন করতে পারে না। তারপরে দেখো, কাজেই তোমরা দেখতে পাচ্ছ আলো, অভিকর্ষ, তাপ এবং এ ধরনের উদ্দীপক উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। তাহলে উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে কি? আলো, অভিকর্ষ এবং তাপ। এভাবেই উদ্ভিদ তার শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটায়। এখন চলন বা মুভমেন্ট। উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এটি প্রমাণ করেছে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। এজন্য অভ্যন্তরীণ ও
বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনার সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ঘটে। কতগুলো চলন উদ্ভিদ দেহের বৃদ্ধিজনিত, আবার কিছু চলন অভ্যন্তরীণ এবং পার্শ্বিক উদ্ভিদে উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। চলন যেভাবে হোক না কেন তা অবশ্যই কোনো না কোনো প্রভাবের কারণে ঘটে থাকে। উদ্ভিদ চলনকে প্রধানত দুভাগে ভাগ করা যায়: সামগ্রিক চলন মুভমেন্ট অফ লোকোমোশন এবং বক্র চলন মুভমেন্ট অফ কার্ভেচার। তাহলে চলনকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? সামগ্রিক চলন মুভমেন্ট অফ লোকোমোশন এবং বক্র চলন মুভমেন্ট অফ কার্ভেচার। চলন কত প্রকার? দুই প্রকার: সামগ্রিক চলন এবং বক্র চলন। মুভমেন্ট অফ লোকোমোশন এবং মুভমেন্ট অফ কার্ভেচার। উদ্ভিদের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন ছত্রাক এবং উন্নত শ্রেণী উদ্ভিদের যৌন জনন কোষে, গ্যামেটসে কিংবা জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়। জুস্পোর কি? এই যে গ্যামেটসের আরেকটা নাম। এই ধরনের চলন দেখা যায়। তাছাড়া কিছু ব্যাকটেরিয়া, কিছু শৈবাল আছে, যেমন ভলভক্স, স্লামিডোমোনাস, ভলভক্স, ডায়াটম শৈবালে এ ধরনের চলন দেখা দেয়। অন্যদিকে মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণী উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না এবং এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এ ধরনের চলনকে বক্র চলন বলে। তাহলে বক্র চলন কাকে বলে? মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণী উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না এবং এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এ ধরনের চলনকে অঙ্গ চলন বলে। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ডান পাশে। এখানে একটা টবে একটা গাছ লাগানো আছে। এখানে জানালা দিয়ে আলো আসছে। উদ্ভিদটি আলোর দিকে বেশি বেঁকে গেছে। এটা কেন? কারণ আমরা পড়েছি অ্যাক্সিন এবং টারিলিন এর কারণ অ্যাক্সিন আলোর বিপরীতে থাকে, তার মানে ছায়ায় থাকে। এই ছায়ার ফলে এখানে ছায়ায় উদ্ভিদের বৃদ্ধি হয়। ফলে ছায়ায় বৃদ্ধি হলে যদি এদিকে বৃদ্ধি হয় তাহলে উদ্ভিদটি এদিকে পড়ে যাবে না, কারণ উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ হয়। পাতায় সালোক সংশ্লেষণ হওয়ার জন্য আলো কিন্তু প্রয়োজন। সেই জন্য উদ্ভিদ আলোর দিকে সরে যায়, কিন্তু অ্যাক্সিনের কারণে উদ্ভিদের বৃদ্ধি হয় অন্ধকারে বা আলোর বিপরীতে বৃদ্ধি হয়। তারপরে দেখো কাণ্ডের আলোকমুখী চলন, মূলের অন্ধকারমুখী চলন, আকর্ষী অবলম্বনে পেঁচিয়ে ধরা ইত্যাদি বক্র চলনের উদাহরণ। তাহলে উদ্ভিদ যে আলোর দিকে হেলে পড়েছে, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে বক্র চলনের উদাহরণ। আবার এই যে তার মূল, এটা যদি অন্ধকারেও রাখা হয়, যদি এই টবটাকে এখানে রাখা হয়, তবুও এই গাছটা কিন্তু এদিকে হেলে পড়বে। এই টব এখানে মানে মূল তো আর সরতে পারছে না, মূল যে ছায়ায় রয়েছে। এটা কোনটির উদাহরণ? এটিও বক্র চলনের উদাহরণ। আবার অনেক লতা পাতা দেখবে যেটা এইরকম জানালাকে জড়িয়ে ধরে। অনেক দেওয়ালে দেখবে যেখানে লতা পাতা
এই দেওয়ালকে আঁকড়ে ধরে, এগুলো গ্রামে দেখা যায় বেশি, আমি দেখি। আবার পুরানো বাড়িতে দেখা যায় এই যে লতা পাতার যে মনে করো পায়ের মতো হয়, সেটা দিয়ে দেওয়ালকে আঁকড়ে ধরে। সে আঁকড়ে ধরা হচ্ছে, আঁকড়ে ধরা কিসের উদাহরণ? বক্রচলনের উদাহরণ। তাহলে প্রশ্ন আসতে পারে উদ্ভিদের আলোকমুখী চলন কিসের উদাহরণ? বক্রচলন বা বক্রচলনের উদাহরণ নিচে কোনটি? মূলের অন্ধকারমুখী চলন। তারপরে সামগ্রিক চলন এবং বক্রচলন আবার নানা ধরনের হয়, তার মধ্যে ফটোট্রপিক চলন উল্লেখযোগ্য। তাহলে ফটোট্রপিক চলনও সামগ্রিক চলন বক্রচলনের আবার ধরন। এখন দেখো ফটোট্রপিক বা ফটোট্রফিজম চলন। ফটোট্রপিক চলন বা ফটোট্রফিজম, phototropic movement or phototropism। ফটোট্রপিক চলন এক ধরনের বক্রচলন, তাহলে আরেক ধরনের বক্রচলন কি? ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার সবসময় আলোর দিকে চলন ঘটে। উদ্ভিদের কোনগুলো সবসময় আলোর দিকে চলন ঘটে? উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা সবসময় আলোর দিকে চলন ঘটে। মূলের চলন সবসময় আলোর বিপরীতে হয়। কোনটির চলন সবসময় আলোর বিপরীতে হয়? মূলের চলন সবসময় আলোর বিপরীতে হয়। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম এবং মূলের বিপরীত দিকে চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে। কাণ্ডের আলোক দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম, মূলের আলোক বিপরীত দিকে চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে। এখানে ফটোট্রপিজম। তারপরে একক কাজ আছে। শ্রেণীকক্ষে জানালায় টবসহ একটি উদ্ভিদ রেখে 1 সপ্তাহ পর্যবেক্ষণ করে এবং প্রাপ্ত ফলাফল যুক্তিসহ উপস্থাপন করো। এখানে যে ফলাফলটা ঘটবে সেটা হচ্ছে এইটা। এখানে কি ঘটবে? এই যে এটা ঘটবে। শ্রেণীকক্ষে জানালার পাশে একটি টবে গাছ রেখেছ, তাহলে কি ঘটবে? গাছটি আলোর দিকে সাড়া দেবে। কেন সাড়া দেবে? এটি বক্রচলনের কারণে সাড়া দেবে। তারপর আরেকটা একক কাজ, কয়েকটি অঙ্কুরিত ছোলা বীজের সাহায্যে মূলের ভূ অভিমুখী চলন পরীক্ষা করো এবং প্রাপ্ত ফলাফল যুক্তিসহ উপস্থাপন করো। মানে অঙ্কুরিত ছোলা বলতে এখানে যে তুমি বুট বলো, আমরা বুট বলি, যেটা থেকে গাছ উৎপন্ন হবে সেটা কিন্তু মাটির দিকে যাওয়া শুরু করবে। যতই বীজ দেখো সব কিছু মাটির দিকে কেন যায়? কারণ আমরা পড়েছি উদ্ভিদ কি করে? উদ্ভিদের চলন দুই ধরনের। উদ্ভিদের কাণ্ড পাতা আলোর দিকে সাড়া দেয় এবং উদ্ভিদের মূল অন্ধকারের দিকে সাড়া দেয়। তুমি যদি সম্পূর্ণ আলোর দিকে একটা অঙ্কুরিত বীজ রাখো, সেটার মূল অবশ্যই মাটির দিকে যাবে, কারণ মাটির দিকে কোনো আলো নেই, বরং অন্ধকার। মূল মাটির দিকে যাবে কারণ সে অন্ধকারের বক্রচলন দিকে যাচ্ছে। তো এটা ছিল 10.1। এখন আমরা পড়ব 10.2। আচ্ছা, এখন আমরা 10.1 থেকে প্রশ্ন আন্ডারলাইন করে দিই। এখানে আমি যেভাবে পড়াচ্ছি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এবং অনেক কয়টা বিষয় তোমাদের মুখস্থ হয়ে গেছে। 10.1 উদ্ভিদের সমন্বয়। প্রশ্ন আন্ডারলাইন করে দিচ্ছি। উদ্ভিদের সমন্বয়, প্রথমেই এই শারীরবৃত্তীয় কার্যক্রমের সাথে কোনটি অপরিহার্য? কোনটি না থাকলে উদ্ভিদের জীবনে বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়? তারপর উদ্ভিদ জীবনচক্রের পর্যায়গুলো কি কি, বা উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো কোনটি এমসিকিউ প্রশ্ন বা কোনটি নয় এমসিকিউ এরগুলো। আবার উদ্ভিদের জীবনচক্রের জন্য কোন প্রভাবগুলো গুরুত্ব লক্ষ্য করা যায়? আবহাওয়া এবং জলবায়ুজনিত প্রভাব।
তারপরে উদ্ভিদের কোনটি জটিল ও চলমান প্রক্রিয়া? বৃদ্ধি ও চলন। বৃদ্ধি ও চলন শারীরবৃত্তীয় প্রক্রিয়া জটিল এবং চলমান। তারপর কত বছরের বিবর্তনের মাধ্যমে এই সূক্ষ্ম সমন্বয় অর্জিত হয়েছে? লক্ষ কোটি বছরের বিবর্তনের মাধ্যমে। লক্ষ কোটি বছরের বিবর্তনের মাধ্যমে কোনটি অর্জিত হয়েছে? সূক্ষ্ম সমন্বয়। সূক্ষ্ম সমন্বয় অর্জিত হয়েছে। এখন ফাইটোহরমোন। ফাইটোহরমোন, প্রথমে ফাইটোহরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বা প্রাণরস বলে। উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন বলা হয়। এই ফাইটোহরমোনকে বৃদ্ধিকারক বস্তু হিসেবে আখ্যায়িত। তাহলে ফাইটোহরমোনের আরেক নাম কি? বৃদ্ধিকারক বস্তু, প্লান্ট গ্রোথ সাবস্টেন্স হিসেবে আখ্যায়িত। তারপরে অধিকাংশ বিজ্ঞানীদের মধ্যে হরমোন কি? যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়, উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষে বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে হরমোন। উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে পারে। এখানে প্রশ্ন, কোন জীবের প্রতিটি কোষে হরমোন উৎপন্ন করে? উদ্ভিদের প্রতিটি কোষে হরমোন উৎপন্ন করতে পারে। তারপর উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কে? হরমোন। কোনটি কোনো পুষ্টিদ্রব্য নয়? হরমোন বা ফাইটোহরমোন। কয়েকটি ফাইটোহরমোনের নাম লেখো। অ্যাক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবিসিসিক অ্যাসিড, ইথানিল। বা এখন প্রশ্ন আসতে পারে ফাইটোহরমোন কয়টি, কি কি? ফাইটোহরমোন প্রধানত 5টি: অ্যাক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবিসিসিক অ্যাসিড, ইথানিল। এছাড়া উদ্ভিদে কিছু হরমোন রয়েছে যাদেরকে আলাদাভাবে শনাক্ত করা যায়নি, এদেরকে পস্টুলেটেড হরমোন বলে। এখানে প্রশ্ন, পস্টুলেটেড হরমোন কাকে বলে? এসব হরমোন ছাড়া উদ্ভিদে আরও কিছু হরমোন রয়েছে, তাদের আলাদাভাবে শনাক্ত করা যায়নি, এদের পস্টুলেটেড হরমোন বলে। এখন তারপরে উদ্ভিদের ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে কোনটি? পস্টুলেটেড হরমোন। এদের মধ্যে কোনটি উল্লেখযোগ্য? ফ্লোরিজেন এবং ভার্নালিন প্রধান। এই যে পস্টুলেটেড হরমোন রয়েছে, পস্টুলেটেড হরমোনের মধ্যে যে অনেক কিছু আলাদা করা যায়নি, কিন্তু তার মধ্যে কয়েকটা আলাদা করেছে। কোনটি? ফ্লোরিজেন এবং ভার্নালিন। এই ফ্লোরিজেন এবং ভার্নালিনের মধ্যে ফ্লোরিজেন আবার কোথায় উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়। ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়। তারপর প্রশ্ন, এটা কোথায় স্থানান্তরিত হয়? কোনটিকে কিসে পরিণত করে? এটি ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়, পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। তাই দেখা যায়। তারপরে এখানে ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোনটি? ফ্লোরিজেন। তারপরে অ্যাক্সিন। অ্যাক্সিন প্রথম আবিষ্কার করে কে? চার্লস ডারউইন। অ্যাক্সিন নামকরণ করে কে? কোল এবং হ্যানস্নিক অ্যাক্সিন নামে অভিহিত করে। তারপর চার্লস ডারউইন কোনটির উপর আলোর প্রভাব লক্ষ্য করেন? বা ভ্রূণ মুকুল আবরণীর ওপর কিসের প্রভাব লক্ষ্য করেন? আলোর প্রভাব। তারপরে দেখো, ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায় কখন? যখন আলো পাকাভাবে একদিকে লাগে। তারপরে এখানে ভ্রূণমুকুল আবরণীর অবস্থান কোথায়? অগ্রভাগে। এক ধরনের পদার্থ রাসায়নিক পদ্ধতির জন্য দেয়, পদ্ধতির নাম অ্যাক্সিন নামক হরমোন। তারপর অ্যাক্সিন প্রয়োগ করা হলে কি হয়? শাখা কলমে মূল গজায় এবং অকালে ফল ঝরা বন্ধ হয়। তারপর উদ্ভিদ কোষে অ্যাক্সিন পরিবহন
ভাবে হয়, নিম্নমুখীভাবে হয়। তারপর এক জিনের প্রভাবে অভিস্রবণ শ্বসনের হার বেড়ে যায়। কোনটির প্রভাবে অভিস্রবণ শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়? এক জিনের প্রভাবে। এক জিনের প্রভাবে উদ্ভিদে কী হয়? অভিস্রবণ শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়। তারপর বীজহীন ফল উৎপাদনে কোনটি সাহায্য করে? এক জিন। এক জিন কোনগুলোর সাধারণ নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড NAA। এর মধ্যে আরেকটা প্রশ্ন, IAA এর পূর্ণরূপ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IBA এর পূর্ণরূপ কি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ন্যাপথালিনের পূর্ণরূপ কি? NAA। তারপর জিবেরেলিন ধানের কোন রোগ হয়? বাকালিনের রোগ এক ধরনের কি ছত্রাক। ধান গাছের অতিবৃদ্ধি হয় কোন রোগের কারণে? ধানের বাকালিন রোগের কারণে। এই রোগের যে ছত্রাক রয়েছে, এই ছত্রাক থেকে যেই জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যার ফলে অতিবৃদ্ধি হয়, তার নাম কি? জিবেরেলিন। বা জিবেরেলিন কি বা কাকে বলে? জিবেরেলিন কাকে বলে? ধান গাছের বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক যে জৈব রাসায়নিক পদার্থ নিষ্কাশিত করে, তার প্রভাবে ধান গাছের অতিবৃদ্ধি হয়। এই পদার্থটি জিবেরেলিন। জিবেরেলিন কোথায় থাকে? পাকা বীজে থাকে, চারা গাছে, বীজপত্র এবং পত্রের বহিষ্ণ অঞ্চলে থাকে। তারপর এর প্রভাবে কী হয়? উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বাড়ে, যার ফলে উদ্ভিদের কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। আর খাটো উদ্ভিদে হরমোন প্রয়োগ করলে কী হয়? সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়ে যায়। ফুল ফোটাতে বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমাতে অঙ্কুরোদ্গমে এর কার্যকারিতা রয়েছে। কোনটির কার্যকারিতা রয়েছে? জিবেরেলিন। বা জিবেরেলিন এর কার্যকারিতা কোনটিতে রয়েছে? ফুল ফোটাতে, জীবের সুপ্ত অবস্থা দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদ্গমে। তারপরে সাইটোকাইনিন। হ্যাঁ, সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? ফল, শস্য এবং ডাবের পানিতে। আবার কোথাও? উদ্ভিদের মূলেও এতে পাওয়া যায়। কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে কোনটি? সাইটোকাইনিন। কিভাবে উদ্দীপ্ত করে? এক জিনের সাথে যুক্ত হয়ে। আর এছাড়াও সাইটোকাইনিন কি কাজ? কোষ বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণ, বার্ধক্য বিলম্বিতকরণ, এই হরমোন ভূমিকা পালন করে। তারপরে সাইটোকাইনেসিস ঘটায় কোনটি? কোষের সাইটোকাইনেসিস ঘটে কোনটির প্রভাবে? সাইটোকাইনিনের প্রভাবে। তারপরে ইথিলিন। কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ? ইথিলিন হরমোনটি গ্যাসীয় পদার্থ। ফল পাকাতে সাহায্য করে কোনটি? ইথিলিন সাহায্য করে। তারপর ইথিলিন কোথায় দেখা যায়? ফল, ফুল, বীজ, পাতা এবং মূলে দেখা যায়। কোনটি বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে? ইথিলিন। চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। ফুল ও ফল সৃষ্টিতে সূচনা করে কোনটি? ইথিলিন। বা ইথিলিনের কাজ কি? বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করা, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করা। তারপরে পাতা, ফুল এবং ফলের ঝরা পড়া ত্বরান্বিত করা। কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন ব্যবহার করা হয়। এখন হরমোনের ব্যবহার।
একজন অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদন ব্যবহৃত হয় কোনটি? একজন অন্যান্য কৃত্রিম হরমোন। তারপর এখানে উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয় কিভাবে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে কেলাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণ হয়। তারপরে ফলের মোচন বিলম্বিত করা হয় কিভাবে? অ্যাক্সিন প্রয়োগ করে। বীজহীন ফল উৎপাদনে কোনটি সাহায্য করে? অ্যাক্সিন এবং জিবারেলিন। তারপর উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বিকাশের ক্ষেত্রে কোন দুইটি প্রভাব লক্ষণীয়? আলো এবং উষ্ণতা। তারপরে উদ্ভিদে নতুন অঙ্গ সৃষ্টি হয় কীভাবে? বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। আলোর উপস্থিতিতে কোনটি নিষ্ক্রিয় হয়? অ্যাক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়। অন্ধকার দিকে কোনটি ঘনত্ব বাড়ে? অ্যাক্সিনের ঘনত্ব বাড়ে। বা অ্যাক্সিন হরমোন নিষ্ক্রিয় হয় কোনটি উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। আবার অক্সিনের ঘনত্ব বাড়ে কীভাবে? অন্ধকার হলে। বিজ্ঞানীদের মতে এখানে আলো থেকে একজন অন্ধকার দিকে চলে যাওয়ার ফলে সেদিকে বৃদ্ধি বেশি হয়, আলোকিত অংশে বৃদ্ধি ব্যাহত হয়। কাজে উদ্ভিদটি আলোর দিকে ফিকে যায় কেন? তারপর এখানে জিও পারসেপশন কাকে বলে? ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রভাগের অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে, একে অভিকর্ষণ উপলব্ধি জিও পারসেপশন বলে। তারপর অভিকর্ষণের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। কোনটির ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়? অভিকর্ষণের ফলে। এদের পার্শ্বীয় চাপ কোথায় থাকে? পার্শ্বীয় কোষের প্রাচীরে। চাপ পড়ে কোথায়? পার্শ্বীয় কোষের প্রাচীরে। অভিকর্ষীয় চলন দেখা যায় কিভাবে? পার্শ্বীয় চাপ কোষের প্রাচীরে ফলে। এর ফলে এখানে অভিকর্ষণের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এর চাপ পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরের ফলে অভিকর্ষণীয় চলন দেখা যায়। অনেক উদ্ভিদের পুষ্প নির্ভরশীল। তাহলে উদ্ভিদের পুষ্প ফোটার সাথে কোনটি নির্ভরশীল? দিনের দৈর্ঘ্য। তারপর জৈবিক ঘড়ির উদাহরণ দাও। চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ। দিনের আলোক দৈর্ঘ্য পুষ্প উৎপাদনে ব্যাহত ঘটায়। উদ্ভিদের আলোক অন্ধকারের ছন্দ এক ধরনের জৈবিক ঘড়ির উদাহরণ। তারপরে উদ্ভিদে আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদের কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? ছোট দিনের উদ্ভিদ শর্ট ডে প্লান্ট, বড় দিনের উদ্ভিদ লং ডে প্লান্ট এবং 3 নম্বর আলোক নিরপেক্ষ উদ্ভিদ ডে ন্যাচারাল প্লান্ট। এই ছোট দিনের উদ্ভিদ কত ঘন্টার আলোর প্রয়োজন? 8 থেকে 12 ঘন্টা। উদাহরণ কি? চন্দ্রমল্লিকা, ডালিয়া। বড় দিনের উদ্ভিদ কি? উদ্ভিদের আলোর প্রয়োজন কতক্ষণ? 12 থেকে 16 ঘন্টা। কি কি? লেটুস, ঝিঙা। তারপরে আলোক নিরপেক্ষ উদ্ভিদের আলোর প্রয়োজন কোনো প্রভাব ফেলে না। উদাহরণ কি? শসা এবং সূর্যমুখী। তারপর এখানে উদ্ভিদের বৃদ্ধি এবং প্রসারণের ফলে আরও কিসের প্রভাব রয়েছে? তাপ এবং শীতের। তারপরে ভার্নালাইজেশন কাকে বলে? শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। তারপর গম হওয়ার জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন? 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে কি কি? আলো, অভিকর্ষ, তাপ, চলন। উদ্ভিদের চলনকে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, সামগ্রিক চলন এবং বক্র চলন। মুভমেন্ট অফ লোকোমোশন, মুভমেন্ট অফ কার্ভেচার। উদ্ভিদের সামগ্রিক চলন কাকে বলে? উদ্ভিদের কোনো অংশ যখন সামগ্রিক প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। কি কি উদাহরণ দাও? ছত্রাক এবং উন্নত শ্রেণী উদ্ভিদের যৌন জনন কোষে গ্যামেট কিংবা জুস্পোর এ ধরনের চলন দেখা যায়। এছাড়া কিছু ব্যাকটেরিয়া শৈবাল রয়েছে, যেমন ভোলফক্স, ক্লাম, চামিডোমোনাস এবং ডায়াটম। কোন কোন ব্যাকটেরিয়া বা শৈবালের ক্ষেত্রে সামগ্রিক চলন দেখা যায়? ভোলফক্স, সামিডোমোনাস, ডায়াটম শৈবালে এ ধরনের চলন দেখা যায়। মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণীর উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না এবং এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এ ধরনের চলনকে বক্রচলন বলে। বক্রচলন কাকে বলে? মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণীর উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এ ধরনের চলনকে বক্রচলন বলে। কাণ্ডের তারপরে বক্রচলনের উদাহরণ কি? কাণ্ডের আলোকমুখী চলন, মূলের অন্ধকারমুখী চলন, আকর্ষী অবলম্বনকে পেঁচিয়ে ধরা ইত্যাদি বক্রচলনের উদাহরণ। তারপরে ফটোট্রফিক চলন বা ফটোট্রফিজম। বক্রচলনের আরেকটি উদাহরণ কি? ফটোট্রফিক চলন বা ফটোট্রফিজম। তারপরে উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখা সবসময় আলোর দিকে চলন ঘটে, তাহলে আলোর দিকে চলন ঘটে কোনটি? উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার। এবং কোনটির আলোর বিপরীত দিকে চলন ঘটে? মূলের চলন। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রফিজম। পজিটিভ ফটোট্রফিজম কাকে বলে? কাণ্ডের আলোর দিকে চলন। মূলের আলোর বিপরীত দিকে বা অন্ধকারের চলনকে নেগেটিভ ফটোট্রফিজম বলে। তারপর নেগেটিভ ফটোট্রফিজম কাকে বলে? তো এতগুলো ছিল 10.1। এখন 10.2। 10.2 ছোটই আছে, করি। ক্লাস অবশ্য 1 ঘন্টা হয়ে গেছে। এখন একটা বড়। এখন 10.2 প্রাণীর সমন্বয় প্রক্রিয়া। এতক্ষণে আমরা পড়লাম উদ্ভিদের সমন্বয় প্রক্রিয়া। এখন আমরা পড়ব প্রাণীর সমন্বয় প্রক্রিয়া 10.2। আচ্ছা, শুরু করলাম। হরমোনাল প্রভাব। আমরা উদ্ভিদের ক্ষেত্রে হরমোন কাকে বলে পড়েছি? যা উদ্ভিদ দেহে উৎপন্ন হয় এবং উদ্ভিদ দেহের বিভিন্ন বৃদ্ধি বিকাশে সাহায্য করে তাকে ফাইটোহরমোন বা উদ্ভিদের হরমোন বলে। প্রাণী হরমোন কাকে বলে? দেওয়া আছে হয়তো, হ্যাঁ দেওয়া আছে। প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও হরমোন দ্বারা প্রভাবিত হতে পারে। তাহলে প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কোনটির দ্বারাও হয়? স্নায়ুর দ্বারাও হয়, আবার হরমোন দ্বারা প্রভাবিত হতে পারে। হরমোনের কারণে প্রাণী তার কার্যকলাপ বা অর্থাৎ নাড়াচাড়া বা আচরণের পরিবর্তন করে থাকে। হরমোনের কারণে প্রাণী কি করে থাকে? তার কার্যকলাপ, নাড়াচাড়া বা আচরণের পরিবর্তন করে থাকে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীর বিভিন্ন শাখায় প্রচুর গবেষণা হয়েছে। নানা ধরনের নালীবিহীন
গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? নানা ধরনের নালীহীন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। নালীহীন গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে। আবার স্নায়ুতন্ত্র নালীহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাহলে নালীহীন গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে, আবার স্নায়ুতন্ত্র নালীহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাহলে নালীহীন গ্রন্থির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র। তারপরে একে অপরকে নিয়ন্ত্রণ করে কোনটি? নালীহীন গ্রন্থিগুলো। কোনো কার্যক্রমে হরমোনকে যদি কারখানার শ্রমিক ধরা হয়, তাহলে সার্বিকভাবে কোনো শ্রমিক কোথায় কতক্ষণ কাজ করবে সেটি যেরকম ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করেন, স্নায়ুতন্ত্র তেমনই ব্যবস্থাপকের মতো হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে। উল্টো দিকে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের উপর রয়েছে হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব। এখানে বলা হচ্ছে যে হরমোনকে যদি কোনো কারখানার শ্রমিক ধরা হয়, আর সার্বিকভাবে কোনো শ্রমিক যেমন কোথায় কতক্ষণ কাজ করবে সেটা যেমন একজন ডিসাইড করে থাকে, মানে একটা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ডিসাইড করে দেয় যে ক্লাসের রুটিন ডিসাইড করে যে এতক্ষণ 1 ঘন্টা, মনে করো জীববিজ্ঞান ক্লাসটা কোনো একটা ম্যামের, তিনি 1 ঘন্টা ক্লাস নেবেন, এটা যেমন তিনি হেড স্যার এটা ডিসাইড করে দিলেন, ঠিক তেমনই এই স্নায়ুতন্ত্র তেমনই হেড স্যারের মতো এই হরমোনকে ডিসাইড করে দেয় সে কোথায় কতক্ষণ কাজ নিয়ন্ত্রণ করে। উল্টো দিকে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের উপর রয়েছে হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব। প্রথমে ধারণা ছিল সব হরমোনই বুঝি উত্তেজক পদার্থ। সবসময় আগে মনে করা হতো যে হরমোন বুঝি উত্তেজক পদার্থ, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সব হরমোন উত্তেজক নয়, এদের মধ্যে কিছু কিছু নিস্তেজকও রয়েছে। হরমোন যদি অল্প পরিমাণে বিশেষ বিশেষ শরীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি শুষ্কভাবে নিয়ন্ত্রণ করে, এরা উত্তেজক বা নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যু কার্য নিয়ন্ত্রণ করে। এরা তাহলে কি করে? উত্তেজক, নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যু কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব এবং আবেগপ্রবণতার উপরও হরমোনের প্রভাব রয়েছে। হরমোন প্রভাব কিসে রয়েছে? ব্যক্তির আচরণ, স্বভাব এবং আবেগপ্রবণতা, এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তিস্থল থেকে দেহে দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকে উদ্দীপ্ত করে। তাহলে হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তারপরে এজন্য এদেরকে কখনো কখনো রাসায়নিক দূত, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবেও অভিহিত করা হয়। তাহলে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কোনটিকে অভিহিত করা হয়? হরমোনকে। এখানে কিন্তু প্রাণী হরমোনকে বোঝানো হয়েছে, উদ্ভিদ হরমোনকে নয়, ফাইটো হরমোনকে নয়। জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয় সাধনে নানা প্রাণী হরমোন ব্যবহার করে। পিঁপড়া, এখানে পিঁপড়া উদাহরণ দেওয়া হচ্ছে। পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্যের উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসৃত করে, যাকে ফেরোমন বলে। তাহলে ফেরোমনকে নিঃসৃত করে? পিঁপড়া নিঃসৃত করে। ফেরোমন কাকে বলে? পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্যের উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসৃত করে, যাকে ফেরোমন বলে। এর উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলো খাদ্যে উৎসে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে। এ কারণে পিঁপড়াদের এক সারিতে চলাচল করতে দেখা যায়। তাহলে পিঁপড়াদের এক সারিতে চলাচল করতে দেখা যায় কেন? হ্যাঁ, এখান থেকে দিয়ে পাই। পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্যের উৎস থেকে বাসা আসার পথে এক ধরনের হরমোন নিঃসৃত করে, যাকে ফেরোমন বলে। এর উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলোর খাদ্য উৎসে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে। এ কারণে পিঁপড়াদের এক সারিতে চলাচল করতে দেখা যায়। মানে এরকম মনে করো এখানে হচ্ছে পিঁপড়াদের বাসা এবং এখানে একটা পিঁপড়া পেয়েছে খাবার। এখন সে বাসায় আসার পথে মনে করো এভাবে এসেছে, আসার পথে এক ধরনের হরমোন নিঃসরণ করেছে। এই হরমোনের নাম কি? ফেরো হরমোন।
এখন বাসার অন্যান্য পিঁপড়ারা এই হরমোনকে স্মরণ করে এইভাবেই এক সারি হয়ে এই খাদ্যের কাছে পৌঁছায়। এই কারণে সবাইকে এক সারিতে দেখা যায়। এটা এখানে বলা হচ্ছে। তারপর খাদ্য শেষ হলে পিঁপড়া ফেরোমন নিঃসর বন্ধ করে দেয়, যা সহজেই বাতাসে উড়ে যায়। যখন অন্য পিঁপড়ার খাদ্য সংগ্রহে যায় না, কোনো কোনো পতঙ্গ ফেরোমন দিয়ে তার সব প্রজাতির সঙ্গীকে খুঁজে পেতে পারে। খাদ্য শেষ হলে পিঁপড়া ফেরোমন নিস্তারণ বন্ধ করে দেয়, যা সহজেই বাতাসে উড়ে যায়। তখন অন্য পিঁপড়ার খাদ্য সংগ্রহে যেতে পারে না। মানে এখানে যে বাসা, এখান থেকে এই খাদ্যে এতদূর পর্যন্ত যে একজন ফেরোমন ছেড়ে দিয়েছিল, তাকে অনুসরণ করে যে অন্যরা গিয়েছিল, এবং এখানে খাদ্য খেতে খেতে তারা অনেকজন খাওয়া শেষ করে দিয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু বাসায় আরও অনেক পিঁপড়া রয়েছে। তারা যখন খেতে আসেনি, কিন্তু তাদের খাবার শেষ, তখন এখানে যে পিঁপড়াটা ফেরোমন ছড়িয়েছিল সে এটাকে নিস্তাবরণ করে দেয়, যা বাতাসে উড়ে যায়, মিশে যায়। ফলে যেই পিঁপড়াগুলো বাসায় ছিল সেই পিঁপড়ারা আর আসতে পারে না, ফলে তারা খাবার খেতে পারে না। এটা এখানে বলা হয়েছে। তারপরে কোনো পতঙ্গ ফেরোমন দিয়ে তার প্রজাতির সঙ্গীকে খুঁজে পেতে পারে। তার মানে ফেরোমন শুধু পিঁপড়ারাই ব্যবহার করে না, অন্য কোনো পতঙ্গও ব্যবহার করে। দেখা গেছে কোনো পতঙ্গ বাতাসে ফেরোমন নিঃসৃত করলে 2 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত তার সঙ্গীরা আকৃষ্ট হয়। তোমরা হয়তো ফেরোমন ব্যবহার করে পোকা ধ্বংসের ফাঁদ তৈরি করার কথা শুনেছ। এ পদ্ধতিতে ফেরোমনের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা ফাঁদে এসে পানিতে ডুবে মারা যায়। অনিষ্টকারী পোকা দমনে এ পদ্ধতি খুবই পরিবেশ বান্ধব। এখন তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, পতঙ্গ ফেরোমন বাতাসে নিঃসৃত করলে কত কিলোমিটার পর্যন্ত এটা থাকে, তার সঙ্গে আকৃষ্ট হয়? 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত আকৃষ্ট হয়। এখন স্নায়বিক প্রভাব। আর এখানে পিঁপড়ার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি। এখন আমরা যে উদাহরণ দিয়েছিলাম, এখানে বাসা, এখানে খাবার, তারা ফেরোমন নিঃসৃত করে এখানে আসলো, এসে খাবার খেলো। খাবার খেতে মনে করো অনেক সময় লেগেছে, কিন্তু তার মধ্যে এই ফেরোমনটা মুছে গেছে। তা আর কোনো বোঝা যাচ্ছে না যে ফেরোমন কীভাবে ছড়েছিল, কোন রাস্তা দিয়ে ছড়েছিল, তারা কোন রাস্তা দিয়ে এসেছিলো, কোন রাস্তা দিয়ে বাসায় ফিরে যাবে। তখন পিঁপড়াদের তো আর বাসায় ফেরার হয় না। তখন তারা কি করে? তখন তারা এই খাদ্যেরই চারপাশে ঘুরতে থাকে, বৃত্তাকারভাবে ঘুরতে থাকে। ঘুরতে তারা এতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা মারা যায়। এইভাবে ঘুরতেই তারা একসময় মারা যায়। এটাই হচ্ছে পিঁপড়াদের একটা সমস্যা, মানে পিঁপড়াদের স্বাভাবিক একটা অবস্থা। কিন্তু যদি ফেরোমন বোঝা যায় যে ফেরোমন আছে এদিক দিয়ে, তখন তারা সহজেই বাসায় ফিরতে পারে। তারপর দেখো স্নায়বিক প্রভাব। হাঁটা চলা, উঠা বসা, কথা বলা, চিন্তা করা, লেখাপড়া করা, হাসি কান্না ইত্যাদি কাজ করার জন্য দেহের বিভিন্ন অংশ নেয়। এই অঙ্গগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে একটি সমন্বয় ব্যবস্থার প্রয়োজন হয়। স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র মিলে দেহের
এই কাজগুলো পরিচালনা, নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে। তাহলে হাঁটা চলা, উঠা বসা, কথা বলা, চিন্তা করা, লেখাপড়া করা, হাসি কান্না ইত্যাদি করার জন্য কি প্রয়োজন হয়? স্নায়ু তন্ত্র এবং হরমোনতন্ত্র মিলে দেহের কাজ পরিচালনা করে। তাহলে এসব কাজগুলো কে পরিচালনা করে? স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র এসব পরিচালনা করে, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে। যে তন্ত্রের সাহায্যে এখন দেখো যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দেয়, প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে? যে তন্ত্রর সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। আমাদের সারা শরীরে বিভিন্ন কাজের ভিতরে সুসংবদ্ধতা আনার জন্য লক্ষ লক্ষ কোষের কাজের সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন করতে হয়। আমাদের শরীরে বিভিন্ন কাজের ভিতরে সুসংবদ্ধতা আনার জন্য লক্ষ লক্ষ কোষের কাজের সমন্বয় সাধন করতে হয়। দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধনের জন্য স্নায়ুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনায় সাড়া জাগানোর ফলে। দেহের বাইরের জগৎ হলো বাহ্যিক পরিবেশ এবং দেহের ভিতর হলো অভ্যন্তরীণ পরিবেশ। তাহলে দেহের বাইরের পরিবেশ কি? বাহ্যিক পরিবেশ। দেহের ভেতরটা কি? অভ্যন্তরীণ পরিবেশ। বাহ্যিক পরিবেশ উদ্দীপক হলো আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ। তাহলে বাহ্যিক পরিবেশের উদ্দীপক কি? আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ। এগুলো আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের উদ্দীপনা জাগায়। আমাদের তন্ত্র হচ্ছে কয়টা? আচ্ছা, তন্ত্র আলাদা। আমাদের অনুভূতিবাহী আমাদের ইন্দ্রিয় কয়টা? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমরা মানুষ। আবার অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক হলো চাপ, তাপ এবং বিভিন্ন রাসায়নিক বস্তু। উদ্ভিদের ক্ষেত্রেও যেমন বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক রয়েছে, মানব শরীরের ক্ষেত্রেও তেমনই বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক রয়েছে। বাহ্যিক প্রভাবকগুলো কি কি? আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ। অভ্যন্তরীণ প্রভাবক কি? চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু। এরা অভ্যন্তরীণ কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনার সৃষ্টি করে। এই দুই ধরনের উদ্দীপকই অনুভূতি কিংবা কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়নার সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্কের সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু, আজ্ঞাবাহীর আরেকটা নাম কি? মোটর স্নায়ু এর মাধ্যমে পেশি কিংবা গ্রন্থিতে সারা জায়গায় এবং কোনো কাজ করতে সাহায্য করে। তাহলে স্নায়ুতন্ত্র কিভাবে কোনো কাজ করতে সাহায্য করে? এখানে আছে অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তের উদ্দীপনার সৃষ্টি করে। এই দুই ধরনের উদ্দীপকই অনুভূতি কিংবা কেন্দ্রমুখী স্নায়ুর তাড়না সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুর মাধ্যমে পেশি কিংবা গ্রন্থিতে সারা জায়গায় এবং কোনো কাজ করতে সাহায্য করে। এই 10.2 এতটুকুই। এখন এখানে সমন্বয় সাধন করার জন্য কয়েকটা কথা বলে রাখি। যখন তোমরা বেশি দৌড়ঝাঁপ করো, দৌড়াদৌড়ি করার কারণে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি পড়ে। আমাদের প্রতিটি কোষ প্রচুর পরিমাণে কাজ করে, যার কারণে আমরা ঘামতে থাকি। এটা এক ধরনের বর্জ্য পদার্থ। শরীরে অক্সিজেনের যখন সংকট হয় তখন আমরা দৌড়াতে দৌড়াতে এক সময় হাঁপিয়ে পড়ি। এই
উৎপন্ন থেকে খুবই তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য তোমরা নাক দিয়ে নিঃশ্বাস নেবে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বে এবং অনেকক্ষণ ধরে নেবে। অনেকক্ষণ নিয়ে কিছুক্ষণ বন্ধ করে থাকবে নিঃশ্বাস, তারপরে ছেড়ে দেবে। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বে। আবার যখন ঘুম ধরে না, অনেক কিছু ভাবো, তখন কি করবে? তখন একদম সোজা হয়ে শুয়ে থাকবে। সোজা হয়ে শুয়ে কয়েকবার নিঃশ্বাস নেবে, নাক দিয়ে মুখ দিয়ে ছাড়বে। এইরকম কয়েকবার করার কারণে তোমাদের মন এবং শরীর একসাথে সমন্বিত হয়ে পড়ে, একসাথে সম্পর্কযুক্ত হয়ে পড়ে, যার কারণে ঘুম খুব সহজেই আসে। আর যখন হাই ওঠে তখন তোমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়বে। দৌড়ানোর ক্ষেত্রেও যদি তোমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়ো সেটাও ভালো হয়, কারণ আমরা যখন নাক এবং মুখ উভয়ই দিয়ে বায়ু গ্রহণ করি তখন প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদের ফুসফুসে যায় এবং নাক দিয়ে সর্বোচ্চ অক্সিজেন প্রবেশ করে এবং সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। বুঝতে পারছো আশা করি। এখন আমরা কয়েকটা প্রশ্ন আন্ডারলাইন করে দিই। দেখো, এখন প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ কোনটি ছাড়া প্রভাবিত হতে পারে? ছাড়াও কোনটির দ্বারা প্রভাবিত হয়? স্নায়ু এবং হরমোন। কোনটির কারণে প্রাণী তার কার্যকলাপে নড়াচড়া আচরণের পরিবর্তন করতে পারে? হরমোনের কারণে। তারপরে হরমোন কেমন গ্রন্থি থেকে নিঃসৃত রস? নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস। তারপরে কারা একে অপরকে নিয়ন্ত্রণ করে? নালীহীন গ্রন্থিগুলো। আবার স্নায়ুতন্ত্র কার কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? নালীহীন গ্রন্থির। আবার নালীহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? স্নায়ুতন্ত্র। আর এখানে হরমোন যদি কারখানার শ্রমিক হয় তাহলে কারখানার ব্যবস্থাপক স্নায়ুতন্ত্র। প্রথমে ধারণা কি ছিল? হরমোন উত্তেজক পদার্থ, কিন্তু হরমোন আসলে কেমন পদার্থ? হরমোন উত্তেজক বা নিস্তেজক পদার্থ। হরমোন কিভাবে দেহে কার্য নিয়ন্ত্রণ করে? উত্তেজক নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব এবং আবেগ প্রবণতা উপর হরমোনের অপরিসীম। হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। তারপর হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? কারণ এরা যেখানে আছে এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দেহের দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকে উদ্দীপ্ত করে। এজন্য এদেরকে কখনো কখনো রাসায়নিক দুধ বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে অভিহিত করা হয়। প্রশ্ন আসতে পারে, কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দুধ কাকে বলা হয়? কাকে বলা হয়? হরমোনকে বলা হয়। জীবনের বিভিন্ন কারণ। তারপরে এখানে পিঁপড়া উদাহরণ। পিঁপড়া কোন হরমোন ব্যবহার করে? ফেরোমন হরমোন ব্যবহার করে। বা পিঁপড়া হরমোনের নাম কি? খাদ্য উৎস এবং বাসায় আসার পথে কোন হরমোন নিঃসৃত করে? ফেরোমন। তারপর অন্যান্য পতঙ্গ ফেরোমন হরমোন কেন ব্যবহার করে? নিজের সঙ্গীকে খুঁজে পেতে। ফেরোমন অন্য পতঙ্গ বাতাসে ফেরোমন নিঃসৃত করলে এটা কত দূর পর্যন্ত সঙ্গীকে আকৃষ্ট করে? 2 থেকে 4 কিলোমিটার। কোন হরমোনের সাহায্যে পোকা ধ্বংসের ফাঁদ তৈরি করা যায়? ফেরোমন।
তারপর দেখো হাঁটা চলা ওঠা বসে কথা বলা চিন্তা করা লেখাপড়া করা হাসি কান্না ইত্যাদি কাজ করার জন্য দেহের কোন এগুলো কাজ কোনটি নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র এগুলো নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে। তারপরে স্নায়ুতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের সাহায্যে প্রাণীর উত্তেজনা সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রেখে তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে স্নায়ুতন্ত্র বলে। তারপর আমাদের দেহে বাহ্যিক পরিবেশ কাকে বলে? দেহে বাইরের জগৎ বাহ্যিক পরিবেশ, ভেতর হলো অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ কাকে বলে? দেহের বাইরের জগৎকে বাহ্যিক পরিবেশ, দেহের ভিতরকে অভ্যন্তরীণ পরিবেশ। বাহ্যিক পরিবেশে উদ্দীপক কি? উদ্দীপক বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে প্রভাবক কি? গন্ধ, স্বাদ এবং স্পর্শ এগুলো আমরা কিসের সাহায্যে নিই? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বকের অনুভূতি, স্নায়ুর প্রান্তে উদ্দীপনা যোগায়। অভ্যন্তরীণ প্রভাবক কি? চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু। তারপর আমরা কোনো কাজ স্নায়ুতন্ত্র কীভাবে আমাদের কাজ করতে সাহায্য করে? দেখো, অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনা সৃষ্টি করে। দুই ধরনের উদ্দীপকই অনুভূতি কিংবা কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়না সৃষ্টি করে। তাড়না মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্কের সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুর মাধ্যমে পেশি কিংবা গ্রন্থিতে সারা জায়গায় কোনো কাজ করতে সাহায্য করে। তো আজকে 10.2 এই পর্যন্ত এবং আজকের ক্লাসও এই পর্যন্ত। ক্লাস অবশ্য অনেক বড়ই হয়ে গেছে। আশা করি আমার এই পুরো ক্লাস তোমরা যদি করে থাকো তাহলে কোনো জায়গায় সমস্যা হবে না, তোমাদের মুখস্থ করতেও সহজ হয়ে যাবে। এখানে আশা করি অনেক কিছুই মুখস্থ হয়েও গেছে। এখানে যেমন উদ্ভিদের ফাইটো হরমোনের কয়েকটা উদাহরণ, কয়েকটা নাম, এগুলো আমরা আজকে 10.1 এবং 10.2 পড়েছি। ইনশাআল্লাহ এখানে আরও 10.3, 10.4, 10.5 আছে, এগুলো পরবর্তীতে করব। এটা অবশ্য অনেক বড় অধ্যায় ধরা যায়, বড় বলতে এটা ছোট আছে। আমরা পরবর্তীতে 10.3, 4 হয়তো করব, 5 অন্য একদিন, এরপরে ছোটই আছে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সবার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ক্লাসে আশা করি কোনো সমস্যা নাই, যদিও থাকে তাহলে তোমরা আবার ক্লাসটা দেখতে পারো। সমস্যা হলে কমেন্টে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি পরবর্তীতে ক্লাস খুব দ্রুতই দেওয়া হবে, আর অন্য বিষয়ও দেওয়া হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।